এই নতুন গভীর বিশ্লেষণে স্বাগত। আজ আমরা এমন একটা বিষয়ে ডুব দিতে যাচ্ছি যেটা আধুনিক যুগের সাহিত্য আর বুদ্ধিবৃত্তিক মূল্যায়নের ধারণাকে পুরোপুরি নতুন একটা দৃষ্টিকোণ থেকে দেখতে বাধ্য করবে। হ্যাঁ, মানে ইতিহাস ঘাঁটলে এমন কিছু তথ্য বেরিয়ে আসে যা সত্যি অবাক করার মতো। একদম। বর্তমানে যখন সাহিত্যে নোবেল বা ম্যান বুকের পুরস্কার ঘোষণা করা হয়, তখন কিন্তু বিশ্বজুড়ে একটা বিশাল উন্মাদনা দেখা যায়। ঠিক, সংবাদ মাধ্যমে বিস্তর আলোচনা হয়, বিজয়ীদের নিয়ে নানা রকম বিশ্লেষণ চলে। কিন্তু এই আধুনিক পুরস্কারগুলোর বহু শতাব্দী আগে, মানে সেই প্রাচীন যুগে মুসলিম সভ্যতায় সাহিত্যের এমন একটা হারিয়ে যাওয়া স্বর্ণযুগ ছিল, যেখানে কবি সাহিত্যিকদের যে সম্মান আর সম্পদ দেওয়া হতো তা শুনলে আজকের এই নোবেল পুরস্কারের জৌলুস্কও বেশ ম্ল্যান্ড মনে হতে পারে। আজকের এই বিশ্লেষণের উৎস হিসেবে আমরা ইতিহাসবিদদের লেখা কিছু বিখ্যাত গ্রন্থ, বিভিন্ন ঐতিহাসিক ঘটনা আর সে যুগের রাজকীয় নথি সুনির্দিষ্ট তথ্য ব্যবহার করছি। হ্যাঁ, তথ্যগুলো বেশ চমকপ্রদ। যেখানে কেবল একজন উজিরের প্রশংসায় ৫,০০০ কবি নিয়মিত কবিতা লিখছেন। অবিশ্বাস্য একটা ব্যাপার। আর একটা মাত্র অসাধারণ কবিতা রচনার জন্য তৎকালীন এক কবিকে এমন অঙ্কের অর্থ পুরস্কার দেওয়া হচ্ছে, যার বর্তমান বাজার মূল্য শুনলে যে কারো চোখ কপালে উঠবে। প্রায় $২০ লক্ষ সমপরিমাণ অর্থ। হ্যাঁ, একটা মাত্র কবিতার জন্য $২০ লক্ষ। এখানকার সবচেয়ে আকর্ষণীয় দিকটি হল, এটা কেবল বিশাল অঙ্কের অর্থের ছড়াছড়ি বা কোনো বিচ্ছিন্ন বদান্যতার ঘটনা ছিল না। মানে এটা কোনো রাজার খেয়াল খুশি ছিল না। একদমই না। এটা মূলত প্রমাণ করে যে সেই সময়কার সমাজ আর রাষ্ট্রব্যবস্থায় সাহিত্যকে ঠিক কতটা কৌশলগত এবং দার্শনিক গুরুত্ব দেওয়া হতো। আচ্ছা। শিল্প আর সাহিত্যকে নিছক কোনো বিনোদনের মাধ্যম হিসেবে দেখার সুযোগই সেখানে ছিল না, বরং এগুলোকে একটা সমৃদ্ধ সভ্যতার মূল ভিত্তি, রাজনৈতিক হাতিয়ার আর বুদ্ধিবৃত্তিক পরিচয়ের চূড়ান্ত মানদণ্ড হিসেবে বিবেচনা করা হতো। যখন কোনো রাষ্ট্র তার সৃজনশীল মানুষদের এতটা মূল্যায়ন করে, তখন বুঝতে হবে সেই সভ্যতার চিন্তার গভীরতা কতটা সুদূরপ্রসারী ছিল। ঠিক। আজকের আলোচনায় আমরা এই ঐতিহাসিক প্রেক্ষাপটগুলোই ধাপে ধাপে উন্মোচন করব। এই পুরো কাঠামোর শেকড় খুঁজতে গেলে কিন্তু একদম প্রাক ইসলামিক আরবের যুগে ফিরে যেতে হয়। হ্যাঁ, সেই সময়কার ইতিহাস বলছে আরবে কবিরা কেবল সাহিত্যিক ছিলেন না, তারা ছিলেন আক্ষরিক অর্থে অমূল্য জাতীয় সম্পদ। ঠিক। ইতিহাসবিদ ইবনে রশিক আল কায়রাওয়ানি তার আল উমদা গ্রন্থে এই বিষয়ে খুব চমৎকার একটা চিত্র তুলে ধরেছেন। হ্যাঁ, তিনি লিখেছেন, যখন কোনো গোত্রে একজন কবির জন্ম হতো, তখন অন্য গোত্রগুলো এসে তাদের অভিনন্দন জানাত। বিশাল ভোজের আয়োজন হতো, নারীরা বাদ্য বাজাতেন। সব মিলিয়ে পরিবেশটা হয়ে উঠত ঠিক যেন এক জমকালো উৎসবের মতো। হ্যাঁ, আধুনিক যুগে কোনো দেশ যখন ফুটবল বিশ্বকাপ জয় করে, তখন সারা দেশে যেমন স্বতঃস্ফূর্ত উৎসবের বন্যা বয়ে যায়, প্রাচীন আরবে ঠিক তেমনি উদযাপন হতো কোনো গোত্রে একজন কবির আবির্ভাব ঘটলে। আর ওই উৎসবের পেছনে কিন্তু খুব শক্তিশালী একটা ভূ রাজনৈতিক কারণ ছিল। ভূ রাজনৈতিক কারণ? হ্যাঁ, বিশ্বকাপ জয়ের আনন্দ যেমন একটা জাতির পরিচয়ের সাথে জড়িয়ে থাকে, প্রাচীন আরবে একজন কবিও ঠিক সেই গোত্রের রাজনৈতিক এবং সামাজিক অস্তিত্ব টিকিয়ে রাখার প্রধান অস্ত্র ছিলেন। মরুভূমির সেই চরম বৈরী পরিবেশে গোত্রগুলোর মধ্যে সবসময় টিকে থাকার একটা লড়াই চলত। আর সেখানে একটা শক্তিশালী কবিতা তরবারির চেয়েও বেশি ধারালো অস্ত্র হিসেবে কাজ করত। দারুণ একটা তুলনা। কবি ছিলেন একই সাথে সেই গোত্রের প্রতিরক্ষামন্ত্রী, প্রধান তথ্য কর্মকর্তা আর ইতিহাসবিদ। তিনি তার গোত্রের বীরত্বগাথা রচনা করতেন, শত্রুদের বিরুদ্ধে মনস্তাত্ত্বিক যুদ্ধ চালাতেন। তাই একজন কবির জন্ম হওয়া মানে গোত্রের রাজনৈতিক অবস্থান শক্তিশালী হওয়া। অন্য গোত্রের অভিনন্দন জানানোর বিষয়টা তাহলে আসলে এক ধরনের কূটনৈতিক স্বীকৃতি ছিল। একদম তাই, যেন তারা মেনে নিচ্ছে যে এই গোত্রটি এখন একটা শক্তিশালী কণ্ঠস্বরের অধিকারী। অর্থাৎ শব্দই ছিল সেই সমাজের সবচেয়ে বিধ্বংসী এবং প্রতিরক্ষামূলক অস্ত্র। হ্যাঁ, এরপর যখন ইসলামের আগমন ঘটল, তখন এই সম্মানজনক অবস্থানটি যেন গোত্রের গণ্ডি পেরিয়ে সম্পূর্ণ রাষ্ট্রীয় আর আদর্শিক পর্যায়ে চলে গেল। এর একটা বড় প্রমাণ হল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুকে উদ্দেশ্য করে একটা কথা বলেছিলেন। হ্যাঁ, তিনি বলেছিলেন, তুমি কবিতা লিখে ইসলামের পক্ষে লড়াই করো। এ মানে হল
শব্দের শক্তিকে একেবারে সরাসরি একটা আদর্শিক লড়াইয়ের ময়দানে স্বীকৃতি দেওয়া হলো। আর এরপরেই খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে আমরা দেখতে পাই প্রথম সরকারি সাহিত্য প্রতিযোগিতার এক অসাধারণ উদাহরণ। ঠিক, তিনি কুফার গভর্নরকে সরাসরি চিঠি দিয়ে নির্দেশ দিলেন যেন সেখানকার কবিরা ইসলাম নিয়ে কি লিখছেন তা যাচাই করা হয়। এই ঘটনাটিকে কি ইতিহাসের প্রথম প্রাতিষ্ঠানিক বা সরকারি সাহিত্য পুরস্কারের আদিরূপ বলা যায়? হ্যাঁ, অনেকটাই তাই। সেই প্রতিযোগিতায় যিনি বিজয়ী হয়েছিলেন তিনি ছিলেন বিখ্যাত সাহাবী ও কবি লাবিদ ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু আনহু। আর তাকে যে পুরস্কার দেওয়া হয়েছিল তা আজকের দিনের হিসেবেও অত্যন্ত আধুনিক একটা ধারণা। খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু তার সরকারি ভাতা বা স্টাইপেন্ড 500 দিরহাম বাড়িয়ে দিয়েছিলেন। ভাতা বাড়িয়ে দেওয়া, এককালীন কোনো পুরস্কার না দিয়ে। হ্যাঁ, এর পেছনের কারণটা বুঝতে হবে। ইসলাম আগমনের আগে কবিতা ছিল মূলত গোত্রের অন্ধ অহংকার বা ব্যক্তিগত স্তুতির বিষয়। আচ্ছা, কিন্তু খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু চেয়েছিলেন এই বিশাল মেধা যেন নতুন একটা নৈতিক এবং আধ্যাত্মিক সমাজ বিনির্মাণে কাজে লাগে। 500 দিরহাম ভাতা বৃদ্ধির মাধ্যমে রাষ্ট্র মূলত একজন শিল্পীর মেধাকে স্থায়ীভাবে স্বীকৃতি দিচ্ছিল। ঠিক, যেন তিনি জীবনধারণের চিন্তা বাদ দিয়ে শিল্পের প্রতি পূর্ণ মনোযোগ দিতে পারেন। আধুনিক যুগে রাষ্ট্র বা বিভিন্ন প্রতিষ্ঠান শিল্প ও সাহিত্যের জন্য যে ফেলোশিপ বা অনুদান দিয়ে থাকে, এটা যেন ঠিক তারই এক প্রাচীন রূপ। একদম তাই। সবচেয়ে মজার বিষয়টা হলো ঠিক এখানেই, যখন আব্বাসীয় আর সেলজুক আমলের দিকে তাকানো যায়, তখন এই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা যেন কল্পনার সব সীমানা ছাড়িয়ে যায়। তখনকার পরিসংখ্যানগুলো রীতিমতো অবিশ্বাস্য। উজির সাহেব ইবনে আব্বাদ নাকি গর্ব করে বলতেন যে কেবল তার প্রশংসায় 1 লক্ষ কবিতা রচিত হয়েছিল। আর সেলজুক উজির নিজামুল মুলকের আমলে এই রেকর্ডও ভেঙে যায়। ইতিহাসবিদ আস-সাফাদির বর্ণনা মতে নিজামুল মুলকের প্রশংসায় 5000-এর বেশি কবি 3 লক্ষেরও বেশি দীর্ঘ কাসিদা লিখেছিলেন। 3 লক্ষ কসিদা! হ্যাঁ, আর এই কাসিদাগুলোর কথা যখন উঠলই তখন এর কাঠামোটা একটু পরিষ্কার করা প্রয়োজন। কসিদা তো সাধারণ কোনো কবিতা নয়। একদম না। কাসিদা সাধারণ কোনো 4 লাইনের কবিতা নয়। এটা হচ্ছে অত্যন্ত জটিল, দীর্ঘ এবং বহুমাত্রিক একটা স্তুতি কাব্য। নির্দিষ্ট ছন্দের অত্যন্ত কড়া নিয়ম মেনে এটা লেখা হতো। ঠিক, গোত্রের বীরত্ব, দর্শন, প্রকৃতির বর্ণনা আর যার প্রশংসা করা হচ্ছে তার গুণাবলী তুলে ধরা হতো এই কাসিদায়। 3 লক্ষ কসিদা রচিত হওয়া মানে সমাজে সাহিত্যের একটা বিশাল আর অত্যন্ত সক্রিয় বাজার তৈরি হওয়া। খলিফা আবু জাফর মনসুরের একটা বিখ্যাত ঘটনা এই অর্থনীতির আকার বোঝাতে সাহায্য করে। কবি ইবনে হেরমাহর ঘটনাটা। হ্যাঁ, কবি ইবনে হেরমা যখন খলিফার দরবারে কবিতা পাঠ করেন তখন খলিফা এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তিনি দরবারের পর্দা সরিয়ে সামনে এসে কবিকে নগদ 10,000 দিনার পুরস্কার হিসেবে প্রদান করেন। নগদ 10,000 দিনার! ঐতিহাসিক এবং অর্থনৈতিক মানদণ্ড বিশ্লেষণ করলে দেখা যায় এই 10,000 দিনারের বর্তমান বাজার মূল্য প্রায় $20 লক্ষ। হ্যাঁ, ভাবা যায়। কিন্তু এখানেই একটা বড় প্রশ্ন চলে আসে। একটা মাত্র কবিতার জন্য $20 লক্ষ! এটা কি রাষ্ট্রীয় কোষাগারের এক ধরনের অপচয় ছিল না? আপাত দৃষ্টিতে মনে হতেই পারে। মানে একজন আধুনিক মানুষের মনে হতেই পারে যে এত বিপুল পরিমাণ অর্থ কোনো সামরিক বাহিনী গঠন, রাস্তাঘাট নির্মাণ বা অন্য কোনো অবকাঠামোগত কাজে ব্যয় না করে নিছক কয়েক লাইন কথার জন্য কেন বিলিয়ে দেওয়া হবে? সে যুগেও হয়তো সাধারণ মানুষ এটা নিয়ে ভাবতে পারত। হ্যাঁ, এই খরচের যৌক্তিকতা নিয়ে কি কোনো প্রশ্ন ছিল না? আমরা যদি বড় পরিসরে চিন্তা করি তাহলে তৎকালীন রাষ্ট্রবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে এটা ছিল সফট পাওয়ার বা কোমল শক্তিতে সবচেয়ে বড় বিনিয়োগ। সফট পাওয়ার? হ্যাঁ, একটা শক্তিশালী কসিদা বা কবিতা একটা সম্পূর্ণ সেনাবাহিনীর চেয়েও দ্রুত শত্রুর মনোবল ভেঙে দিতে পারত। অথবা মিত্রদের মধ্যে আনুগত্যের দেয়াল মজবুত করতে পারত। ঠিক, সেই যুগে তো আর কোনো সোশ্যাল মিডিয়া বা স্যাটেলাইট চ্যানেল ছিল না। মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়া কবিতাই ছিল সবচেয়ে শক্তিশালী গণমাধ্যম। একজন কবি যখন খলিফা বা উজিরের পক্ষে একটা কালজয়ী কসিদা রচনা করতেন তখন তা মরুভূমির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছড়িয়ে পড়ত। এটা রাষ্ট্রের বৈধতা,
পরাক্রম আর সাংস্কৃতিক শ্রেষ্ঠত্বকে এমনভাবে প্রতিষ্ঠিত করত যা কোনো সামরিক বিজয় দিয়ে অর্জন করা সম্ভব ছিল না। তাই $20 লাখ সমপরিমাণ অর্থ কেবল একটা কাগজের টুকরোর জন্য দেওয়া হয়নি। এটা দেয়া হয়েছিল একটা সাম্রাজ্যের ভাবমূর্তি অমর করার জন্য। একদম সঠিক। তাহলে এটা পরিষ্কার যে তারা আসলে নিছক শব্দের জন্য নয়, বরং জনমত এবং মনস্তাত্ত্বিক নিয়ন্ত্রণের পেছনেই এই বিশাল অঙ্কের বিনিয়োগ করছিলেন। হ্যাঁ, কিন্তু এত বিপুল পুরস্কার যখন ঘোষণা করা হতো, তখন তো যে কেউ এসে 2-4 লাইন তোষামোদ করে টাকার দাবি করতে পারত। এই জায়গাটিতে কোয়ালিটি কন্ট্রোল বা মান নিয়ন্ত্রণের ব্যবস্থা কেমন ছিল? মান নিয়ন্ত্রণের জায়গাটি ছিল এই পুরো ব্যবস্থার সবচেয়ে কঠোর অংশ। রাজা বাদশাদের মন জুগিয়ে 2-4 লাইন প্রশংসা করলেই যে রাজকীয় কোষাগার উন্মুক্ত হয়ে যেত, ব্যাপারটা একেবারেই তেমন ছিল না। তাহলে বিচারটা হতো কিভাবে? দরবারে বিচারক হিসেবে বসে থাকতেন সেই যুগের বড় বড় ফকিহ বা আইনবিদ এবং তীক্ষ্ণ মেধার ভাষাতত্ত্বিকরা। অনেকেই ভাবতে পারেন যে ফকিহ বা ইসলামী আইনবিদরা কেন কবিতার বিচার করবেন? খুব যৌক্তিক প্রশ্ন। এর কারণ হল সেই যুগে আইন আর ধর্মতত্ত্বের ব্যাখ্যার জন্য আরবি ভাষার গ্রামার, শব্দের উৎস আর অলঙ্কার শাস্ত্রের ওপর চূড়ান্ত মাত্রার দখল থাকতে হতো। ও আচ্ছা, তাই ভাষার ভুলভ্রান্তি বা ছন্দের পতন ধরতে তাদের চেয়ে দক্ষ আর কেউ ছিলেন না। ঠিক। বিখ্যাত ভাষাতাত্ত্বিক ইবনে জিন্নি মান যাচাইয়ের ক্ষেত্রে একটা যুগান্তকারী কথা বলেছিলেন। তিনি বলতেন, ধর্ম বা মতাদর্শ কবিতার মানের মাপকাঠি হতে পারে না। এই কথাটি সেই সময়ের প্রেক্ষাপটে চিন্তা করলে সত্যি অভাবনীয় মনে হয়। শিল্পের সম্পূর্ণ নৈব্যক্তিক মূল্যায়ন, অর্থাৎ শিল্পীর ব্যক্তিগত বিশ্বাস বা রাজনৈতিক অবস্থান যাই হোক না কেন, তার কাজ বিচার করা হবে কেবল শিল্পের নিখুঁত মানদণ্ডে। একদম তাই। আর এই মান যাচাইয়ের জন্য তারা অনেক সময় লাইভ টেস্ট বা তাৎক্ষণিক পরীক্ষার ব্যবস্থা করতেন। লাইভ টেস্ট ব্যাপারটা কেমন ছিল? হঠাৎ করে দরবারে বসেই বিচারকরা কোনো একটা সম্পূর্ণ নতুন বিষয় আর অত্যন্ত কঠিন ছন্দ নির্ধারণ করে দিতেন। বাপরে! কবিকে বলা হতো সবার সামনে দাঁড়িয়ে তাৎক্ষণিকভাবে সেই নির্দিষ্ট ছন্দে এবং বিষয়ে কবিতা রচনা করতে। আগে থেকে লিখে আনা বা সম্পাদনা করার কোনো সুযোগ সেখানে ছিল না। মেধার এই সরাসরি ও প্রচণ্ড চাপের পরীক্ষায় যিনি উত্তীর্ণ হতেন, কেবল তিনি রাজকীয় পুরস্কারের যোগ্য বলে বিবেচিত হতেন। আধুনিক যুগে বড় বড় বুদ্ধিবৃত্তিক বা প্রযুক্তিগত প্রতিষ্ঠানে যেমন সরাসরি সমস্যার সমাধান করতে দিয়ে মেধা যাচাই করা হয়, এটা ছিল ঠিক সেই রকম একটা বুদ্ধিবৃত্তিক প্রেসার কুকার। ঠিক বলেছেন। এই কঠোর দরবার, ফকিহদের তীক্ষ্ণ বিশ্লেষণ আর পুরুষ কবিদের প্রবল প্রতিযোগিতার কথা শুনলে মনে হতে পারে যে পুরো সাহিত্য অঙ্গনটি হয়তো কেবল পুরুষদেরই বিচরণ ক্ষেত্র ছিল। কিন্তু ইতিহাসের এই পাতাগুলোতেই সম্পূর্ণ বিপরীত আর চমকপ্রদ একটা চিত্র লুকিয়ে আছে। হ্যাঁ, এই সাহিত্য অঙ্গনে নারীদের অত্যন্ত শক্তিশালী এবং কিছু কিছু ক্ষেত্রে একছত্র আধিপত্য ছিল। সাহিত্যের ইতিহাসে নারীদের এই প্রবল বুদ্ধিবৃত্তিক ক্ষমতার বিষয়টি আসলে অনেক সময় আড়ালে থেকে যায়। সাকিনা বিনতে হুসাইন রাদিয়াল্লাহু আনহার সাহিত্য আসর বা মজলিসের কথাই ধরা যাক। তার বাড়িতে সে যুগের কিংবদন্তি সব কবিদের নিয়মিত যাতায়াত ছিল। উমাইয়া যুগের সবচেয়ে বিখ্যাত দুজন কবি ছিলেন জারির আর ফারাজদাক। তাদের দুজনের মধ্যে যে কাব্যিক লড়াই চলত, তা ছিল আধুনিক যুগের সবচেয়ে বড় সাহিত্যিক বা বুদ্ধিবৃত্তিক দ্বৈরথের মতো। অথচ এই দানবীয় খ্যাতিসম্পন্ন কবিরা, যাদের একটা কবিতার জন্য তৎকালীন সমাজ প্রহর গুনত, তারা সাকিনা বিনতে হোসাইন রাদিয়াল্লাহু আনহার আসরে এসে নিজেদের কবিতা পাঠ করতেন বিচার পাওয়ার জন্য। হ্যাঁ, তিনি তাদের কবিতার ছন্দপতন, শব্দের অনুপযুক্ত ব্যবহার বা উপমার দুর্বলতাগুলো সবার সামনে ধরিয়ে দিতেন। আর বিচারক হিসেবে তিনি যে কবিকে শ্রেষ্ঠ হিসেবে রায় দিতেন, তাকে নিজ হাতে 1000 স্বর্ণমুদ্রা পুরস্কার প্রদান করতেন। যুগের সেরা এবং প্রবল প্রতিদ্বন্দ্বী পুরুষ কবিরা একজন নারীর সামনে দাঁড়িয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য পরীক্ষা দিচ্ছেন এবং তার সমালোচনা মাথা পেতে নিচ্ছেন। এটা তৎকালীন সমাজের নারীদের বুদ্ধিবৃত্তিক গভীরতার প্রতি সর্বোচ্চ সম্মানের একটা বিশাল প্রমাণ। একইভাবে আন্দালুজ বা বর্তমান স্পেনের দিকে তাকালে কর্ডোভা রাজকন্যা ওয়াল্লাদা বিনতে আল মুস্তাফকিরের গল্প পাওয়া যায়। তিনি তার প্রাসাদে নিজেই বিশাল কবিতার আসর বসাতেন। রাজকন্যার বুদ্ধিমত্তা, রসবোধ
আর সাহিত্যের ওপর দখল এতটাই প্রখর ছিল যে বড় বড় পুরুষ কবিরা তার সামনে নিজেদের কাজ উপস্থাপন করতে গিয়ে ভয়ে আর স্নায়ুচাপে রীতিমতো কাঁপতেন। আন্দালুসের কথা যখন উঠলই তখন সেখানকার প্রাতিষ্ঠানিক কাঠামোর একটা অভাবনীয় দিক নিয়ে আলোচনা করাটা অপরিহার্য। স্পেনে মুসলিম শাসনামলের কথা বলছেন। হ্যাঁ, সেখানে সাহিত্যকে এমন এক পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল যা আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকেও গবেষণার দাবি রাখে। সেখানে কবি ও সাহিত্যিকদের জন্য দেওয়ানে শুয়ারা নামক সম্পূর্ণ আলাদা একটা সরকারি দফতর বা মন্ত্রণালয় ছিল। কেবল সাহিত্যিকদের দেখভালের জন্য রাষ্ট্রের একটা আলাদা মন্ত্রণালয় কাজ করছে, এই ধারণাটি সে যুগে একটা বৈপ্লবিক পদক্ষেপ ছিল। একদম। এই দেওয়ানে শুয়ারার অভ্যন্তরীণ কার্যক্রম আসলে কেমন ছিল? মানে একজন কবি কি আধুনিক যুগের সরকারি কর্মকর্তাদের মতো প্রতিদিন অফিসে যেতেন? পুরো ব্যবস্থাটি ছিল অত্যন্ত সুসংগঠিত। এই দফতর রাষ্ট্রের সমস্ত কবিদের মেধা, অভিজ্ঞতা, সৃজনশীল আউটপুট আর সমাজে তাদের প্রভাবের ওপর ভিত্তি করে একটা আনুষ্ঠানিক র্যাঙ্কিং তৈরি করত। বাহ! সেই র্যাঙ্কিং অনুযায়ী কবিদের নিয়মিত মাসিক বেতন আর বিশেষ ভাতা প্রদান করা হতো। হ্যাঁ, এটা আধুনিক যুগের যে কোনো সাহিত্য একাডেমির চেয়েও অনেক বেশি উন্নত সিস্টেম ছিল। কারণ এখানে সাহিত্যিকদের কেবল বছরে একবার পুরস্কার দিয়ে দায়িত্ব শেষ করা হতো না। আধুনিক যুগে যেমন সিলিকন ভ্যালির বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো তাদের কর্মীদের জন্য এমন একটা ইকোসিস্টেম তৈরি করে দেয় যেখানে তাদের দৈনন্দিন জীবনের কোনো চিন্তা করতে হয় না। লক্ষ্য থাকে কেবল নতুন কিছু উদ্ভাবন করা। দেওয়ানে শুয়ারা ঠিক সেই কাজটি করত কবিদের জন্য। রাষ্ট্রের কাঠামোর ভেতরে তাদের একটা স্থায়ী, সম্মানজনক পেশাদার পরিচয় নিশ্চিত করা হয়েছিল। যেন তারা জীবনধারণের সংগ্রাম থেকে মুক্ত হয়ে কেবল শিল্পের উৎকর্ষ সাধনে নিজেদের নিয়োজিত করতে পারেন। তাহলে মুসলিম সভ্যতা বহু শতাব্দী আগেই কবি, সাহিত্যিক আর চিন্তাবিদদের জন্য এমন এক অবিশ্বাস্য ইকোসিস্টেম তৈরি করেছিল যা আজও বিস্ময় জাগায়। হ্যাঁ, ঐতিহাসিক যুগের এই মানুষেরা খুব ভালোভাবে বুঝতে পেরেছিলেন যে একটা জাতির শ্রেষ্ঠত্ব বা অমরত্ব কেবল তার তরবারির তীক্ষ্ণতা বা কোষাগারের সম্পদের ওপর নির্ভর করে না। রাজপ্রাসাদ একদিন ধ্বংস হয়ে যায়, সাম্রাজ্যের পতন ঘটে, কিন্তু একটা কালজয়ী সাহিত্যকর্ম শত শত বছর ধরে মানুষের মনে বেঁচে থাকে এবং সভ্যতাকে ক্রমাগত পথ দেখায়। কলমের এই শক্তিকে তারা শুধু সম্মানই করেননি, বরং এর পেছনে রাষ্ট্রের সর্বোচ্চ সম্পদ বিনিয়োগ করেছিলেন। আসলেই এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে নিয়ে আসে। বর্তমান যুগে প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা কিংবা সামরিক খাতে পৃথিবী জুড়ে বিলিয়ন বিলিয়ন ডলারের প্রাতিষ্ঠানিক বিনিয়োগ হচ্ছে, কারণ আধুনিক রাষ্ট্রগুলো মনে করে এগুলোই টিকে থাকার প্রধান হাতিয়ার। হ্যাঁ, এটাই তো এখনকার বাস্তবতা। কিন্তু আজ যদি সাহিত্যের ক্ষেত্রেও আন্দালুসের দিওয়ানে সোয়ারার মতো এত বিশাল অর্থনৈতিক কাঠামো আর রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা থাকত, একটা দারুণ চিন্তার বিষয়। যদি বিশ্বের শ্রেষ্ঠ সৃজনশীল মস্তিষ্কগুলোকে তাদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ের বাইরে এনে রাষ্ট্রের সর্বোচ্চ বেতনের নিশ্চয়তা দিয়ে কেবল সাহিত্য আর দর্শনের উৎকর্ষ সাধনে আত্মনিয়োগ করার সুযোগ দেওয়া হতো, তাহলে আধুনিক মানুষের মনন, সৃজনশীলতার বিকাশ আর সর্বোপরি মানব সভ্যতার ভবিষ্যৎ রূপরেখা ঠিক কতটা ভিন্ন এবং কতটা সমৃদ্ধ হতে পারত, এই ভাবনাটি বর্তমান বিশ্বের অগ্রাধিকারগুলো নিয়ে নতুন করে ভাবনার উদ্রেক করে। একদম ঠিক বলেছেন। পৃথিবীর সৃজনশীল মেধাগুলো যদি কেবল উদ্ভাবন আর দর্শনের পেছনে ছুটতে পারত, তবে হয়তো সভ্যতার গল্পটা আজ অন্যরকম হতো। এই গভীর বিশ্লেষণ থেকে পাওয়া তথ্যগুলো ইতিহাস আর শিল্পকে নতুন এক দৃষ্টিকোণ থেকে দেখতে সাহায্য করবে। আশা করি এই আলোচনাটি চিন্তার নতুন খোরাক যোগাবে। যারা এই হারিয়ে যাওয়া স্বর্ণযুগ নিয়ে আরও জানতে চান, ইতিহাস এবং সাহিত্যের সেই প্রাচীন পাতাগুলোতে নিজস্ব অনুসন্ধানের সুযোগ সব সময় উন্মুক্ত। আজকের মতো এই বিশ্লেষণাত্মক আলোচনা এখানে শেষ করছি। চারপাশে শিল্প, সাহিত্য আর সৃজনশীলতাকে নতুন দৃষ্টিভঙ্গিতে দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। কথা হবে পরবর্তী কোনো গভীর অনুসন্ধানে।